ওয়াটসন মনে করেন তার বিয়ের পরেই নতুন করে ডাক্তারি শুরু করবার ফলে হোমসের ঘনিষ্ঠতা কিছু কমে এসেছিল। কোনো তদন্তের ব্যাপারে সঙ্গীত প্রয়োজন অনুভব করলে হোমস ওয়াটসনের কাছে মাঝে মাঝে আসতেন বটে, কিন্তু ক্রমেই তা এত বিরল হয়ে পড়ে যে 1890 সালের সারা বছরে দেখা গেল মাত্র 3টি ঘটনারই বিবরণ লেখা আছে। খবরের কাগজে দেখা গেছে সে বছরের শীতকালে এবং বছরের প্রথম বসন্তে ফরাসি সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক তদন্তে তাকে নিযুক্ত করেছিলেন। নারবো আর নিমস থেকে তার 2খানা চিঠিও পেয়েছিলেন ওয়াটসন, আর সে চিঠি পড়ে তার মনে হয়েছিল যে তার ফরাসি দেশে অবস্থান বোধহয় দীর্ঘস্থায়ী হবে। কাজেই হোমসকে সেদিন সন্ধ্যাবেলায় রুগী দেখবার ঘরে ঢুকতে দেখেই ওয়াটসন একটু আশ্চর্যই হলেন। দেখা গেল আগের চেয়ে হোমস একটু ফ্যাকাশে হয়ে গেছেন। ওয়াটসনের চাউনির উত্তরে হোমস বললেন, হ্যাঁ হ্যাঁ, কাজের চাপ পড়েছে খুবই, তাই আর আমার নাওয়া খাওয়ার সময় জ্ঞান থাকছে না। আচ্ছা, জানলার খড়খড়িটা বন্ধ করে দিলে তোমার কোনো আপত্তি নেই তো? বলেই হোমস দেওয়াল ঘেঁষে ঘেঁষে খড়খড়িটা নামিয়ে দিলেন। তারপর ছিটকিনিটা ভালোভাবে আটকে দিলেন। ওয়াটসন বললেন, হোমস, তুমি যেন একটা কিছুর ভয় পেয়েছো বলে মনে হচ্ছে। হোমস নির্দ্বিধায় বললেন, হ্যাঁ, আমি ভয় পাচ্ছি এয়ার গানের। ওয়াটসনকে অবাক হতে দেখেই হোমস বললেন, ওয়াটসন, যতটুকু তুমি আমাকে জানো তাতে মনে হয় তুমি নিশ্চিত যে, আর যাই হোক, আমি খুব একটা ভীতু নই আর ঘাবড়াবার লোকও আমি নই। তবে বিপদ ঘটার সম্ভাবনা আছে বুঝেও সেটা উপেক্ষা করা বা সাবধান না হওয়া নিছক বোকামি বলেই মনে হয়। যাকগে, একটা দেশলাই দাও তো। এই বলে পরম তৃপ্তির সঙ্গে পাইপ ধরালেন হোমস। তারপর একটু থেমে বললেন, তোমাকে বিরক্ত করতে এসেছি বলে দুঃখিত, কিন্তু কিছু যদি মনে না করো তাহলে আমি শিগগিরই অত্যন্ত বেখাপ্পাভাবে তোমার বাগানের পিছন দিককার পাঁচিল টপকে চলে যাব। ওয়াটসন বিস্মিত হয়ে বললেন, কিন্তু ব্যাপারটা কি? হোমস আলোর সামনে হাত মেলে ধরায় দেখা গেল তার দুটো আঙুলের গাঁট কেটে দিয়ে রক্ত ঝরছে। তিনি মুচকি হেসে বললেন, সবটাই নিছক কল্পনা নয়, কি বলো? বরং এমন কিছু যার জন্যে একটা হাড় ভাঙলেও আশ্চর্য হবার ছিল না। শ্রীমতী বাড়ি আছেন নাকি? ওয়াটসন বললেন, না, তিনি কিছুদিনের জন্যে বেড়াতে গেছেন বাপের বাড়িতে। ও, তাহলে তুমি এখন একা? হোমস উচ্ছ্বাসের সঙ্গে বললেন, তাহলে তুমি তো স্বচ্ছন্দে আমার সঙ্গে যেতে পারবে এখন। চলো, সপ্তাহখানেক ইউরোপে ঘুরে আসা যাক। ওয়াটসনের কাছে হোমসের সব কিছুই আজ রহস্যময় লাগছিল। উদ্দেশ্যহীনের মতো ঘুরে বেড়ানো হোমসের স্বভাব বিরুদ্ধ, আর তাঁর শুকনো ফ্যাকাশে মুখ চোখ দেখে মনে হয় দারুণ মানসিক উত্তেজনায় দিন কাটছে তার। ওয়াটসনের সব প্রশ্ন দৃষ্টির উত্তরে তিনি আঙুলগুলো জড়ো করে হাঁটুর উপর কনুই রেখে সব বুঝিয়ে বলতে লাগলেন, তুমি বোধহয় কখনো প্রফেসর মরিয়ার্টির নাম শোনোনি? হোমস তির্যক ভঙ্গিতে বললেন। ওয়াটসন চটপট উত্তর দিলেন, কই না তো, শুনিনি। হোমস বললেন, সমস্ত ব্যাপারটার মজাটাই হচ্ছে এইখানে। এইটাই তার প্রতিভার বৈশিষ্ট্য, তার প্রভাব সারা লন্ডনে পরিব্যাপ্ত, অথচ কেউ তাকে চেনা দূরে থাক নাম পর্যন্ত জানে না। আর দুষ্কৃতির ইতিহাসে এটাই তার পরকাষ্ঠার নিদর্শন। তোমার সত্যি বলছি,
ওয়াটসন, এই লোকটিকে পরাভূত করতে পারলে আমি সমাজকে তার কলুষিত কবল থেকে মুক্ত করতে পারতাম। জেনে রেখো ওয়াটসন, কেবলমাত্র তোমাকেই গোপন খবরটা বলছি। ইদানিং ফরাসি সাধারণতন্ত্র বা স্ক্যান্ডিনেভিয়ার রাজ পরিবারের যেটুকু সামান্য উপকারে আসতে পেরেছি, তার ফলে আমার খেটে না খেলেও চলে। আমি নিশ্চিন্ত হয়ে আমার মনোমতো রাসায়নিক চর্চায় কাটাতে পারি। কিন্তু ওয়াটসন, প্রফেসর মরিয়ার্টির মতো লোক শহরের বুকে ঘুরে বেড়াচ্ছে মনে হলেই আমি আর অলসের মতো চুপচাপ বসে থাকতে পারি না। ওয়াটসনের হঠাৎ প্রশ্ন, কি করেছে সে? অসাধারণ তার জীবনের কাজকর্ম, হোমস শান্তস্বরে বলে চললেন। সদ্বংশজাত, সুশিক্ষিত, গণিতশাস্ত্রে তার অদ্ভুত ব্যুৎপত্তি। 21 বছর বয়সেই সে বাইনোমিয়াল থিওরেম সম্বন্ধে যে নিবন্ধ রচনা করেছিল, সারা ইউরোপে তা স্বীকৃতি লাভ করেছে। ফলে সে গণিতের অধ্যাপক হয়েছিল। সবাই তার উজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে খুবই আশাবাদী ছিল। কিন্তু দুঃখের বিষয় এই যে চরিত্রের জন্মগত ক্রূর পৈশাচিকতা ও রক্তের দুষ্কর্মের ধারা শিক্ষার গুণে সংস্কার বা সংশোধন হলো না, বরং অসাধারণ মেধার বলে তার অপরিমিত শক্তি বৃদ্ধি হলো। কর্মস্থলে তাকে ঘিরে নানা ধরনের বিশ্রী রকমের ঘটনা ঘটে যাওয়ায় সে পদত্যাগ করে লন্ডনে চলে এলো এবং সেখানে সে সৈন্যবাহিনীর উপদেষ্টা হয়ে বসল। সবাই এইসব কথাই জানে, আর আমি যা জেনেছি এবার তা তুমি শোনো ওয়াটসন। তুমি ভালো করেই জানো লন্ডনের দুষ্কৃতকারীদের উঁচু মহলের যত খবর আমার চেয়ে বেশি কেউই জানে না। বহুদিন ধরে অনুভব করছি যে এই অপরাধীদের পিছনে কোনো গভীর অন্তর্নিহিত শক্তি বারবার দুষ্কৃতকারীদের আইনের হাত থেকে রক্ষা করে চলেছে। জালিয়াতি, হত্যা, রাহাজানি প্রভৃতি বহুবিধ বিচিত্র দুষ্কর্মের পিছনেই বারবার আমি এই শক্তির অস্তিত্ব অনুভব করেছি। আমার হাতে যেসব তদন্তের ভার পড়েনি, অমীমাংসিত এমন বহু কুকর্মের উৎসরূপে আমি এই প্রাণশক্তির সন্ধান পেয়েছি। দীর্ঘকালের চেষ্টায় অবশেষে এমন সূত্র আমার হাতে এসেছে যা অনুসরণ করে সহস্র বাধা বিঘ্ন ও সর্পিল গতিপথ অতিক্রম করে গাণিতিক কীর্তিখ্যাত ভূতপূর্ব প্রফেসর মরিয়ার্টিকে আবিষ্কার করলাম। বুঝলে ওয়াটসন, মরিয়ার্টি হলো দুষ্কৃতকারীদের মধ্যে সম্রাট, নেপোলিয়ান যেন। লন্ডনের প্রায় অর্ধেক অমীমাংসিত অপকর্মের সংগঠক সেই। প্রথম শ্রেণীর বুদ্ধিজীবী, এই প্রতিভাধর দার্শনিক এবং বিশুদ্ধ চিন্তাশক্তির অধিকারী। মাকড়সার জালের কেন্দ্রস্থলে যেমন মাকড়সা ঘাপটি মেরে বসে থাকে এবং যেমন করে জালের প্রতিটি তন্তুর কম্পনই সে বোঝে আর অনায়াসে শিকার যেমন ধরতে পারে, তেমনই সে নিজে হাতে কিছু করে না, কেবল বসে বসে পরিকল্পনা করে। কিন্তু তার প্রতিনিধি অসংখ্য এবং তার দল খুবই সুসংগঠিত। মনে করো কোনো দুষ্কর্ম করতে হবে, কোনো দরকারি কাগজপত্র সরানো বা কোনো ঘর তল্লাশি করা দরকার, অথবা কোনো মানুষকে পৃথিবী থেকে সরাতে হবে চিরকালের মতো। খবর দিলেই সেই সব ব্যবস্থা করে লোক লাগিয়ে ঠিকঠাক করে দেবে। সে লোক যদি দৈবাত ধরা পড়ে তবে তার জামিনের বা পক্ষ সমর্থনের জন্যে টাকার ব্যবস্থা হবে। কিন্তু এই সব প্রতিনিধিরা মাঝে মাঝে ধরা পড়লেও মূল শক্তিধরটি ধরা পড়া দূরের কথা, কেউ কখনো সন্দেহও করে না। অনুমান সিদ্ধান্ত নির্ভর করে এ সংগঠনের অস্তিত্ব আমি বার করেছি। এখন আমার সমস্ত শক্তি নিয়োগ করে লোকচক্ষে
এর স্বরূপ উদ্ঘাটিত করে একে চূর্ণ করে দিতে আমি বদ্ধপরিকর। কিন্তু প্রফেসরটি এত সুচতুর ও সুনিপুণভাবে নিজেকে সুরক্ষিত করে রেখেছে যে যা কিছুই আমি করি না কেন তাকে আদালতে অভিযুক্ত করার মতো কোনো প্রমাণ সংগ্রহ করা অসম্ভব মনে হয়েছে। তবু 3 মাস চেষ্টা করবার পরও আমি স্বীকার করতে বাধ্য হলাম যে এতদিনে বুদ্ধির যুদ্ধে সমকক্ষ প্রতিদ্বন্দ্বী আমার মিলেছে। তার সুনিপুণ দক্ষতার প্রশংসা করতে গিয়ে তার দুষ্কর্মের বীভৎসতার কথা ভুলে গেলাম। কিন্তু অবশেষে সে অত্যন্ত তুচ্ছ, যৎসামান্য একটুখানি ভুল করে বসল। আমি তখন তাকে অনুসরণ করে প্রায় ধরি অবস্থায় পৌঁছেছি। আমি সুযোগ পেয়ে গেলাম আর তার চারপাশে জাল বুনে বুনে প্রায় গুটিয়ে আনলাম। এখন আর দিন 3 মধ্যে, ধরো এই সামনের সোমবারের মধ্যেই একটা হেস্তনেস্ত হয়ে যাবে বলে মনে হয়। আর প্রফেসরটিও সাঙ্গপাঙ্গ নিয়ে পুলিশের হাতে ধরা পড়বেন। তারপর এ শতাব্দীর সবচেয়ে বড় ফৌজদারি মামলার সূত্রপাত হলে দেখা যাবে যে অন্তত 40টা রহস্যের কিনারা হয়েছে, আর ওদের প্রত্যেকেরই গলায় ঝুলছে ফাঁসির দড়ি। কিন্তু সামান্যতম তাড়াহুড়ো করলেও পাকা ঘুঁটি কেঁচে যেতে পারে, আর হয়তো শেষ মুহূর্তে আমাদের আঙুলের ফাঁক দিয়ে গলে বেরিয়ে যেতে পারে। কিন্তু প্রফেসর মরিয়ার্টি এত বেশি চালাক যে তাকে ফাঁদে ফেলার জন্যে আমার প্রত্যেকটি প্রচেষ্টা লক্ষ্য করেই সে বারবার বেরিয়ে আসার চেষ্টা করেছে। তবে প্রতিবারই আমি তার উপর টেক্কা দিতে পেরেছি। এই নীরব দ্বন্দ্বের কথা গোয়েন্দাগিরির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এর আগে আমি আর কখনো এবারের মতো তৎপরতা দেখাতে পারিনি বা প্রতিপক্ষের কাছে এমন সুতীব্র বিরোধিতা পাইনি। যতই সে গভীর আঘাত হানতে চেষ্টা করেছে আমি ততটাই পাশ কাটিয়ে সরে গেছি। আজই সকালে প্রস্তুতির শেষ পর্ব সমাধা হয়েছে এবং সব ব্যাপারটা সম্পূর্ণ হতে 3 দিন সময় দরকার। আজ ঘরে বসে ব্যাপারটার কথা ভাবছিলাম, হুট করে দরজা খুলে গেল। দেখি প্রফেসর মরিয়ার্টি সামনে দাঁড়িয়ে। ওয়াটসন, আমি খুব পোড় খাওয়া লোক, তুমি তো জানো আমি সহজে ঘাবড়াই না। তবু দিন রাত যার কথা ভাবছি হঠাৎ তাকেই আমার দরজার গোড়ায় দাঁড়িয়ে থাকতে দেখে একটু চমকে উঠেছিলাম। স্বীকার করতেই হচ্ছে আমাকে। অত্যন্ত লম্বা, রোগা, কপালটা উঁচু, ধপধপে সাদা চামড়া এবং চোখ দুটো কোটরের ভিতর ঢোকানো, সূচি শুভ্র ছিমছাম বেশবাস। চেহারায় অধ্যাপক জীবনের ছাপ যাই করেও যেন একটু লেগে রয়েছে। রাত দিন বই নিয়ে ঝুঁকে থাকার ফলে একটু কুঁজো ভাব। সামনের দিকে ঝুঁকে পড়া মুখটা সবসময় অদ্ভুত রকমের সাপের ভঙ্গিতে এপাশ ওপাশ নড়াতে চোখ কুঁচকে খুঁটিয়ে আমায় আগ্রহ ভরে দেখতে লাগলো। অবশেষে বলল, যা ভেবেছিলাম মাথার সামনে ভাগ দেখছি তার চেয়েও অপরিণত। ড্রেসিং গাউনের পকেটে গুলি ভরা পিস্তল, নাড়াচাড়া করা খুবই বিপজ্জনক বদ অভ্যাস। তাকে দেখা মাত্রই নিজের জীবন কতখানি বিপন্ন আমি বুঝতে পেরেছিলাম, আর এটা নিশ্চিত ছিলাম আমাকে সরিয়ে দিয়ে সে নিশ্চিত হবে। তাই তাকে দেখা মাত্রই নিমিষের মধ্যে রিভলভারটা ড্রয়ার থেকে বার করে জামার পকেট থেকে তার দিকে লক্ষ্য করে ধরেছিলাম। এখন তার কথা শুনে সেটার ঘোড়া টেনে টেবিলের উপর রেখে দিলাম। সে তখন মিটমিট করে হাসছিল বটে, তবে তার চোখে এমন একটা কিছু লেখা ছিল যাতে রিভলভারটা হাতের কাছে থাকায় বেশ আশ্বস্ত বোধ করতে লাগলাম। সে বলল, বেশ বোঝা যাচ্ছে আমাকে তুমি চেনো না। আমি বললাম, ঠিক তার উল্টো, পরিষ্কারই বুঝতে পারছো যে তোমাকে চিনি।
অনুগ্রহ করে বসো। আর আমি একটু ব্যস্ত, কিছু বলার থাকলে তা 5 মিনিটের মধ্যে শেষ করো। প্রফেসর মরিয়ার্টি বলল, আমি যা বলতে চাই তা নিশ্চয়ই বুঝতে পেরেছ। হোমসের তীক্ষ্ণ স্বর, তাহলে তার উত্তরটাও তুমি হয়তো বুঝে নিয়েছ। প্রফেসর কর্কশ স্বরে বলল, তাহলে তোমার কাজে কথায় নড়চড় হবে না? বিন্দুমাত্র নয়। হোমসের দৃঢ় স্বর। প্রফেসর পকেট চাপড়াবার সঙ্গে সঙ্গেই হোমস পিস্তলটা তুলে নিলেন বটে, কিন্তু দেখলেন পকেট থেকে কয়েকটা তারিখ টোকা একটা স্মারক পুস্তিকা সে বার করল। তারপর সেটার পাতা উল্টে বলল, জানুয়ারির 4 তারিখে তুমি প্রথম আমার পথ মারিয়েছ। 23 তারিখে আমাকে বিব্রত করেছ। ফেব্রুয়ারির মাঝামাঝি আমাকে তুমি অত্যন্ত অসুবিধায় ফেলেছ। মার্চের শেষে আমার কার্যধারা ব্যাহত করেছ। আর তোমার অবিরাম পিছু লেগে থাকার ফলে এই এপ্রিলের শেষে আমি স্বাধীনতা পর্যন্ত হারাতে বসেছি। এক অসহ্য অবস্থা। হোমস বললেন, তুমি কি চাও স্পষ্ট করে বলো। মরিয়ার্টি কর্কশ স্বরে বলল, শোনো হোমস, এখনও সময় আছে। তুমি সরে না দাঁড়ালে একেবারে চেপটে যাবে তুমি পায়ের তলায়। এটা শুধু তোমার বিপদ নয়, তোমার নিশ্চিত বিলোপ। তুমি কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে কাজ করছো না, তুমি একটি প্রচণ্ড শক্তিসম্পন্ন একটি সংস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছ। হোমস উঠে দাঁড়িয়ে বললেন, আমায় এখন একটু বেরোতে হবে। তোমার সঙ্গে আলাপ করার আনন্দে আমি একটা জরুরি কাজের কথা ভুলতে বসেছি। মরিয়ার্টিও উঠে দাঁড়িয়ে বলল, তোমার প্রতিটি চালই আমার জানা। সোমবারের আগে তুমি কিছুই করতে পারবে না। এ তো তোমার আমার দ্বৈরথ যুদ্ধ হোমস। তুমি আমাকে কাঠগড়ায় দাঁড় করাবে ভেবেছ, কিন্তু জেনে রেখো তোমার এই স্বপ্ন কোনো দিনই বাস্তবে পরিণত হবে না। তুমি ভাবছো আমায় হারিয়ে দেবে, তা কখনো পারবে না। তোমার বুদ্ধির বলে যদি আমায় নিশ্চিহ্ন করতেও পারো, নিশ্চয়ই জেনো তোমাকেও আমি তেমনইভাবে নিশ্চিহ্ন করে দেব। হোমস বললেন, প্রফেসর মরিয়ার্টি, তুমি আমাকে যথেষ্ট প্রশংসা করেছ। প্রত্যুত্তরে আমি কেবল একটা কথাই বলবো যে প্রথম ঘটনাটা ঘটবে এটা নিশ্চিতভাবে বলতে পারি, কিন্তু অন্যটার কথা তো বলতে পারি না। এই বলে সে গটগট করে বেরিয়ে গেল। ওয়াটসনকে হোমস বললেন, এই হলো আমার অভিনব সাক্ষাৎকার। মনের মধ্যে যে একটা অস্বস্তি অনুভব করছি সে কথা তোমার কাছে স্বীকার করছি। সন্ডা মার্কার গাঁ গাঁকানির চেয়ে তার মৃদুস্বরে উচ্চারিত কথায় মনে হয় এটা নিছক ভয় দেখানোর ফাঁকা আওয়াজ নয়, এর মধ্যে কিছুটা সত্য আছে। তুমি হয়তো বলবে, ওকে পুলিশে দিচ্ছি না কেন? তার কারণ আমার দৃঢ় বিশ্বাস যে অনিষ্ট ঘটবে তা তার সাঙ্গপাঙ্গই ঘটাবে, আর তার পাকা দলিলও আমার হাতেই রয়েছে। ওয়াটসন জিজ্ঞাসা করলেন, এর মধ্যেই কি তুমি আক্রান্ত হয়েছ? হোমস মৃদু হেসে বললেন, কাজ ফেলে রাখা প্রফেসরের ধাতে নেই। আজ দুপুর নাগাদ একটা কাজে যখন অক্সফোর্ড স্ট্রিটে গেছিলাম, তখন বেন্টিং স্ট্রিট থেকে ওয়েল বেক স্ট্রিটে মোড় নেবার মুখেই একটা 2 ঘোড়ায় টানা গাড়ি বিদ্যুৎ বেগে ঘুরে চকিতে একেবারে আমার ঘাড়ের উপর এসে পড়ল। এক লাফে ফুটপাতে উঠে পড়ায় এক চুলের জন্যে এই যাত্রা বেঁচে গেলাম। গাড়িটা মেরিলিবোন লেনে মোড় বেঁকে মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। ওয়াটসন, তারপর থেকেই আমি ফুটপাতে পথ ধরেই হাঁটতে লাগলাম। ভিআর স্ট্রিট দিয়ে যাচ্ছি, এমন সময় একটা ছাদ থেকে একখানা ইট আমার পায়ের গোড়ায় পড়ে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তখনই পুলিশ আমাকে এইসব 7-5 বোঝালো। আমি অবশ্য জানতাম যে কি হয়েছে, কিন্তু আমার হাতে তো কোনো প্রমাণপত্র নেই, আর কিছু করতেও পারবো না। তারপরেই আমি একটা ঘোড়ার গাড়ি নিয়ে আমার ভাইয়ের বাসায় গিয়ে সারাদিন কাটিয়ে এসে এই তোমার এখানে আসার পথেই এক হোঁতকা লোক একটা ভোজালি নিয়ে আমাকে আক্রমণ করলো।
আমি তাকে ঘুষি মেরে কুপকাত করে পুলিশ হেফাজতে পাঠিয়ে দিয়েছি। কিন্তু জোর দিয়েই বলতে পারি, আমি যে ভদ্রলোকের দাঁতে ঘুষি মারলাম, তার সঙ্গে 10 মাইল দূরে বসে যে গণিতের অধ্যাপক একের পর এক সংখ্যা পূরণের ছক কেটে চলেছেন, তার কোনো সম্পর্কেই প্রমাণ করা যাবে না। ওয়াটসন, এসব শুনে এখন বোধ হয় আর তোমার ঘরে ঢুকেই খড়খড়ি বন্ধ করেছি বলে, বা সদর দরজার বদলে খিড়কি দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার প্রস্তাবে বিশেষ আশ্চর্য হবে না। ওয়াটসন বললেন, রাতটা হয়তো আমি শেষ পর্যন্ত অবাঞ্ছিত ভয়াবহ রাতের অতিথি হয়ে পড়ব। ব্যবস্থা সব করাই আছে, আর তাতে গোলমালও কিছু হবে না। অবস্থা যা দাঁড়িয়েছে, শেষ পর্যন্ত তাতে ওদেরকে ধরতে কোনো অসুবিধাই হবে না। তবে এটা ঠিক যে ওদের মেয়াদের জন্যে আমার উপস্থিতি খুব প্রয়োজনীয়। কাজেই পুলিশ যে কয়দিন যথেচ্ছ কাজ করতে পারছে, সে 2-4 দিন একটু বাইরে ঘুরে এলেই বা ক্ষতি কী? তা তুমি যদি আমার সঙ্গে ইউরোপ ভ্রমণে আসতে পারো, তা খুবই ভালো লাগবে আমার। তা রোগীপত্র তো এখন তেমন হাতে নেই। তাছাড়া আমার প্রতিবেশী ডাক্তার খুবই ভদ্র, বললে আমার নিয়মিত রোগীগুলো নিশ্চয়ই দেখে দেবে। তোমার সঙ্গে যেতে আমার কোনো অসুবিধে নেই হোমস। সহজভাবেই ওয়াটসন কথাগুলো বললেন। হোমস প্রশ্ন করলেন, তাহলে আগামীকাল সকালে রওনা হতে পারবে তো? ওয়াটসনের চটপট উত্তর, হ্যাঁ, দরকার হলে তাও পারবো। হোমস বললেন, হ্যাঁ, খুবই দরকার। আর শোনো ওয়াটসন, এখন যা যা বলবো তা অক্ষরে অক্ষরে পালন করবে। মনে রেখো, ইউরোপের সবচেয়ে ধড়িবাজ বদমাশ এবং সবচেয়ে শক্তিশালী দুর্বৃত্ত সংঘের বিরুদ্ধে আমরা জুটি হয়েছি। আমরা আগুন নিয়ে খেলতে চলেছি। শোনো, জিনিসপত্র যা সঙ্গে নেবার, আজ রাতেই নাম ঠিকানা না লিখে কোনো বিশ্বাসী লোক মারফত ভিক্টোরিয়া স্টেশনে পাঠিয়ে দেবে। 2 হচ্ছে, সকালে যাকে গাড়ি আনতে পাঠাবে তাকে বিশেষ করে বলে দিও যে প্রথম 2খানা গাড়ি আপনা থেকেই সেদে আসতে চাইলেও যেন কোনো মতেই তাদের না দেয়। 3য়খানা এলে তাতে লাফিয়ে চড়েই লাউদার আর্কেডের ভিতর দিয়ে ওপারে গিয়ে পৌঁছিও ঠিক 9:15টার সময়। বাঁকের মাথায় দেখবে গলায় লাল পট্টিদার কালো মোটা কোট গায়ে একজন লোক একটা ছোট্ট ব্রুহাম নিয়ে অপেক্ষা করছে। সেইটাতেই চেপে ঠিক কন্টিনেন্টাল এক্সপ্রেস ধরার সময় মতো ভিক্টোরিয়া স্টেশনে গিয়ে হাজির হবে। তোমার সঙ্গে কোথায় মিট করব? স্টেশনেই, হোমস বললেন। ইঞ্জিনের দিক থেকে প্রথম শ্রেণীর 2য় কামরাটি আমার জন্যে সংরক্ষিত থাকবে। অতএব ওয়াটসন বৃথাই হোমসকে সে রাত্রে তার বাড়িতে থাকবার জন্যে পীড়াপিড়ি করলেন। বোঝা গেল এ বাড়িতে থাকলেই যে কোনো একটা বিপদ ঘটবে, আর সেই ভেবেই তিনি জোর করে চলে গেলেন। আগামীকালের কাজকর্ম সম্পর্কে তাড়াতাড়ি আরও কয়েকটা কথা সংক্ষেপে বুঝিয়ে দিয়ে হোমস বাগানের দিকে এসে রাস্তার দিকে পাঁচিল বেয়ে নেমেই একটা গাড়ি ডেকে উঠে পড়লেন। সকালে হোমসের কথা বর্ণে বর্ণে পালন করলেন ওয়াটসন। প্রাতরাশ সেরে লাউদার আর্কেড মুখোমুখি তাড়াতাড়ি গাড়ি হাঁকালেন, যেখানে একজন ভারিক্কি গোছের কচুয়ান কালো কুর্তায় মুড়িসুড়ি দিয়ে ব্রুহাম নিয়ে অপেক্ষা করছিল। ওয়াটসন গাড়িতে ওঠা মাত্রই কচুয়ান চাবুক হাঁকিয়ে ভিক্টোরিয়া মুখো গাড়ি চালিয়ে দিল। আর ওয়াটসন স্টেশনে নামা মাত্রই কোনো দিকে না তাকিয়েই গাড়ি নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলল। এতক্ষণ পর্যন্ত সবই বেশ ব্যবস্থা মতো ঠিকঠাকই ঘটল। জিনিসপত্র আগে থেকেই পৌঁছে গেছিল। ট্রেনের কামরা খুঁজে বার করতেও বিশেষ বেগ পেতে হলো না, কেননা হোমসের নির্দেশ তো ছিলই। তাছাড়া শুধু ওই গাড়িখানার গায়েই পূর্ব নিযুক্ত কথাটা লেখা ছিল। কেবল হোমসকে দেখতে না পেয়েই ওয়াটসনের উৎকণ্ঠা বেড়ে গেল। স্টেশনে যাত্রী আর তাঁদের আত্মীয় বন্ধুদের মধ্যে পরম বন্ধুর ছিপছিপে চেহারা খুঁজে পাওয়ার চেষ্টাটা বৃথাই গেল। কোথাও তাকে দেখতে পাওয়া গেল না। কেবল একজন বুড়োসুড়ো পাদ্রী মুটেকে
ভাঙা ভাঙা ইংরেজিতে তার মালপত্র সোজা ইটালি পাঠাবার ব্যবস্থা করতে হবে। এইটে বোঝাতেই হিমশিম খেয়ে যাচ্ছিল দেখে মুটিটাকে ব্যাপারটা বোঝাবার চেষ্টা করলাম। তারপর এক চক্কর ঘুমে এসে ওয়াটসন দেখলেন রজার হাতলে টিকিট ঝোলানো থাকা সত্ত্বেও সেই বুড়ো হাবড়া ইতালিয়ান ভদ্রলোকটিকে তার চলতি পথের সঙ্গী হিসেবে কামরায় বসিয়ে দিয়ে গেছে। ওয়াটসন তার ইংরেজির চেয়েও খারাপ ইতালির ভাষায় বোঝাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে চুপচাপ ব্যাপারটা হজম করে নিয়ে উদ্বিগ্নভাবে বন্ধুবর্গে খুঁজতে লাগলেন। তাকে তখন দেখতে না পেয়ে রাতেই কোনো বিপদ ঘটেছে অনুমান করে ভয়ে ওয়াটসনের শরীর হিম হয়ে গেল। দরজা সব বন্ধ হয়ে গিয়ে গাড়ি ছাড়বার বাঁশি দিয়েছে। এমন সময় ওয়াটসন শুনলেন, বন্ধু ওয়াটসন, তুমি তো শুভেচ্ছাটুকু জানিয়েও কৃতার্থ করলে না। শুনে অপরিসীম বিস্ময়ে ফিরে তাকালেন। পাদ্রী সাহেব ওয়াটসনের দিকে ফিরে চাইবার সঙ্গে সঙ্গেই দেখা গেল এক মুহূর্তের জন্যে তার মুখের বলিরেখা মুছে গেছে। নাকটা থুতনি থেকে জেগে উঠল। সামনে ঝুলে পড়া ঠোঁট সমান হয়ে গেল। থেমে গেল অনবরত বিড়বিড় করা। ঝুঁকে পড়া চেহারা টান টান হয়ে চকিয়ে ফিরে এলেন শার্লক হোমসে। আবার পর মুহূর্তেই সে যে কে সেই ক্ষণিকের খেলা নিমিষে মিলিয়ে গেল। ওয়াটসন বললেন, বাপ রে, কি ভয়টাই না পেয়েছিলাম। হোমস ফিসফিস করে বললেন, এখনও কিন্তু খুব সাবধানে থাকা দরকার। আমার বিশ্বাস তারা এখনও আমাদের পিছু ছাড়েনি, পায়ে পায়ে অনুসরণ করছে। ওই দেখো, মরিয়াটি নিজেই এসে হাজির। ট্রেন চলতে শুরু করলো। পিছন ফিরে ওয়াটসন দেখলেন একজন দীর্ঘাকায় ব্যক্তি তাড়াহুড়ো করে ভিড় ঠেলে এগিয়ে আসছে, আর যেন গাড়িটা থামাবার জন্যেই জোরে জোরে হাত নেড়ে ইশারা করছে। কিন্তু তখন বড্ড দেরি হয়ে গেছে। প্রতি মুহূর্তেই গাড়ির গতিবেগ বৃদ্ধি পেতে পেতে হোমসরা পর মুহূর্তেই প্ল্যাটফর্ম ছাড়িয়ে গেলেন। সব রকম আড্ডাঘাট বেঁধেও দেখেছ তো ওয়াটসন, কোনো রকমে পার পাওয়া গেল। হাসতে হাসতে এই কথা বলে হোমস উঠে তার ছদ্মবেশের উপকরণ আলখাল্লা আর টুপি খুলে মোড়কে করে হাত ব্যাগে রেখে দিয়ে বললেন, ওয়াটসন, সকালের কাগজ দেখেছ? খুব বেশি কিছু ক্ষতি হয়নি অবশ্যই। ওয়াটসন বলল, কি বলছো? সত্যি? এ কিছুতেই সহ্য করা যায় না। হোমস বললেন, ওদের লগুড়ধারী পুরুষ প্রবর ধরা পড়ার পর নিশ্চয়ই আমার খেই একেবারে হারিয়ে ফেলে, নইলে আমি যে বাসায় ফিরেছি এটা ওরা ভাবতেই পারতো না। তারা অবশ্যই তোমার উপর নজর রাখার ব্যবস্থা করেছিল, তাই মরিয়ার্টি ভিক্টোরিয়া স্টেশনে এসে হাজির হয়েছে। এখানে আসার পথে কোনো ভুল ত্রুটি ঘটেনি তো? যেমন যেমন বলেছ তাই করেছি, ওয়াটসন বললেন। ব্রুহাম ঠিক পেয়েছিলে? হ্যাঁ, ওখানেই ছিল। কোচো আন্টিকে চিনতে পেরেছিলে? না। হোমস বললেন, কোচো আন্টি হলো আমার ভাই মাইক্রফট। জরুরি আর গোপন ব্যাপারে একজন ভাড়াটে লোক না নিয়ে ওর সাহায্য নেবার সুবিধা অনেক। তা যাক, এখন মরিয়ার্টি সম্বন্ধে কী করা যাবে? পরামর্শ হাঁটতে হবে। এটা তো এক্সপ্রেস ট্রেন, আর স্টিমারও সঙ্গে সঙ্গে ছাড়ে। কাজেই মনে হয় মরিয়ার্টিকে এবার কলা দেখানো গেছে। ওয়াটসন, তোমাকে তো আগেই বলেছি, বুদ্ধি আর কৌশলে মরিয়ার্টি আমার চেয়েও কোনো অংশে খাটো নয়, কিন্তু তুমি বোধহয় কথাটা ঠিক খেয়াল করনি। ধরো আমি যদি অনুসরণ করতাম তাহলে এত সহজে কি নিরস্ত হতাম মনে করো? তাহলে ওর সম্বন্ধেই বা এত খারাপ ধারণা করছো কেন? ওয়াটসন বললেন, ও এখন কি করবে? আমি যা করতাম। হোমসের সংক্ষিপ্ততম উত্তর। তুমি হলে কি করতে? একটা স্পেশাল ট্রেন ভাড়া করতাম, কিন্তু তাতে তো দেরি হতো কিছুটা। আদৌ না, হোমস বললেন। এ গাড়ি তো ক্যান্টারবেরিতে ধরে, আর স্টিমার ছাড়তে প্রায় সবসময়ই মিনিট 15 দেরি হয়। সেখানেই আমাকে ধরে ফেলবে। ওয়াটসন বললেন, ওহ, লোক ভাববে আমরাই বুঝি খুনি ডাকাত। আচ্ছা, সেখানে পৌঁছানো মাত্রই ধরিয়ে দিলে কি হয়? হোমস তাড়াতাড়ি বললেন, তাহলে 3 মাসের
বিপুল পরিশ্রম পণ্ডশ্রম হবে। রাঘব বোয়ালটিকে ধরতে পারবো বটে, কিন্তু চুনোপুটিরা জাল কেটে এদিকে ওদিকে ছিটকে পালাবে। আর এদিকে সোমবারে ওদের সব কয়জনকেই পেতে পারি না, এখন ধরার প্রশ্নই ওঠে না। তাহলে ওয়াটসনের প্রশ্ন, আমরা ক্যান্টারবেরিতে নেমে যাব, হোমস বললেন। তারপর দেশের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত ঘুরে নিউ হ্যাভেন হয়ে ডিএপে পৌঁছাবো। মরিয়ার্টিও আবার আমি যা করব তাই করবে। সে প্যারিসে গিয়ে আমাদের হদিস খুঁজে বার করে দিন 2 অপেক্ষা করবে। ইতিমধ্যে আমরা গোটা কয়েক কার্পেট ব্যাগ কিনে ফেলব। যে দেশে যাব সেখানে শিল্পকে উৎসাহ দেওয়ার জন্যে কিছু কেনাকাটাও হয়তো করব। তারপর ধীরে সুস্থে লুক্সেমবার্গ আর ব্রিসেল হয়ে সুইজারল্যান্ডে গিয়ে হাজির হব। নানা ঘাটের জল খাওয়া ঝানু পর্যটক ওয়াটসন, কাজেই জিনিসপত্রের জন্যে তার কোনো বিশেষ অসুবিধাই ঘটবে না। যাই হোক, হোমসরা ক্যান্টারবেরিতে শুনলেন নিউ হ্যাভেনের গাড়ি নাকি 1 ঘন্টা পরে। চলে যাওয়া ট্রেনের দিকে তাকিয়েছিলেন ওয়াটসন। এমন সময় হোমস তার হাত ধরে টেনে লাইনের দিকে তাকিয়ে বললেন, দেখেছ, এর মধ্যে ওই দেখো, দূরে, বহু দূরে কেন্ট অঞ্চলের বন প্রদেশের মধ্যে থেকে ক্ষীণ ধোঁয়ার রেখা দেখা যাচ্ছিল। 1 মিনিট পরেই স্টেশনের পথে মোড়ের মাথায় একখানা গাড়ি নিয়ে একটা ইঞ্জিন দুরন্ত বেগে ছুটে আসছে দেখা গেল। আর হোমসরা তখন একটু আড়ালে গিয়ে সঙ্গগোপন করতে না করতেই ভীষণ শব্দে চারিদিকে সাড়া জাগিয়ে হোমসদের চোখে মুখে এক ঝলক গরম ধোঁয়া ছড়িয়ে দিয়ে গাড়ি হাওয়ার বেগে ছুটে বেরিয়ে গেল। দূরে পয়েন্টের মাথায় গাড়িটাকে হেলতে দুলতে যেতে দেখতে দেখতে হোমস বললেন, যাক, চলে গেল। যাই বলো, আমাদের নতুন বন্ধুটির বুদ্ধি সীমিত। আমার ধারণা অনুযায়ী ভেবে নিয়ে সেই মতো এলে একটা লড়াইয়ের মতো লড়াই হতো। ওয়াটসন বললেন, আমাদের ধরতে পারলে ও কী করতো মনে করো? হোমস বললেন, ও আমাকে মারতে বদ্ধপরিকর হয়েই আক্রমণ করত, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তবে এই খেলা তো আমাদের 2 জনের খেলা। কিন্তু ভাবছি এখানেই তাড়াতাড়ি কিছু খেয়ে নেব। না, পেটে কিল মেরে সেই নিউ হ্যাভেন পর্যন্ত যাব। সেই রাতেই ওরা ব্রাসেলস পৌঁছে সেখানে 2 দিন কাটিয়ে 3 দিনের দিন রওনা হয়ে স্ট্রাসবুর্গে পৌঁছলেন। সোমবার সকালে লন্ডন পুলিশকে টেলিগ্রাম করলেন এবং সেই সন্ধে হোটেলে ফিরে দেখা গেল উত্তর হাজির হয়েছে। হোমস খামটা তাড়াতাড়ি ছিঁড়ে পড়ে নিয়ে রাগে গড়গড় করতে করতে দলা পাকিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়ে গঙিয়ে উঠে বললেন, আমি আগেই জানতাম সে পালিয়েছে। ওয়াটসন জিজ্ঞাসা করলেন, কে, মরিয়ার্টি? হোমস বললেন, দলের আর সকলকেই পুলিশ ধরতে পেরেছে বটে, কিন্তু পালের গোদা ঠিক সরে পড়েছে। অবশ্যই আমি চলে আসায় তার সঙ্গে এইটে উঠতে পারে এমন আর কেই বা ছিল। তবু আমার ধারণা ছিল যে এবার ওরাই বাজিমাত করতে পারবে। যেমন ব্যবস্থা করে এসেছি তা সে যাক। ওয়াটসন, তুমি বরং ইংল্যান্ডেই ফিরে যাও। আমি খুব বেয়ারা সঙ্গী, এখন কেবল বিপদই ডেকে আনতে পারবো। আমি যদি তাকে ঠিকমতো বুঝে থাকি তাহলে নিশ্চয়ই এখন আমার উপর প্রতিশোধ নেবার জন্যে তার সর্বশক্তি প্রয়োগ করবে। আমাদের ক্ষণিক দর্শনে সে এমন কথাই বলেছিল, আর নিতান্ত মিথ্যা বলবার লোক সে নয়। অতএব আমি বলি কি, তুমি ফিরে গিয়ে আবার রুগীপত্তর দেখতে লেগে যাও। ওয়াটসনের মতো একজন পোড়খাওয়া যুদ্ধ ফেরতা অন্তরঙ্গ বন্ধুর কাছে এ ধরনের অনুরোধ নিতান্তই নিষ্ফল। স্ট্রাসবুর্গ হোটেলের বিশাল বৈঠকখানায় বসে আধ ঘন্টা ধরে এই নিয়ে ভীষণ তর্ক করে সেই রাতেই আবার তারা জেনেভার পথে রওনা হওয়া গেলেন। রোনের মনোহর উপত্যকায় 1 সপ্তাহ ঘুরে ফিরে বেরিয়ে লিউক হয়ে গভীর বরফাচ্ছন্ন জেসমি গিরিপথ পার হয়ে ইন্টারলেখনের পথ দিয়ে অবশেষে মেরিনজেনে গিয়ে হাজির হলেন ওয়াটসনরা। যাত্রাপথ অত্যন্ত মধুর ও মনোরম। নিচে চমৎকার সবুজ
আর উষ্ণ শীতের সূচি শুভ্রতার মাধুর্য সত্ত্বেও পরিষ্কার বোঝা গেল যে হোমস মুহূর্তের জন্যেও তার আসন্ন বিপদের কথা ভুলতে পারছেন না। আল্পসের গ্রামাঞ্চলের নিবিড় ঘরোয়া পরিবেশ বা নির্জন গিরিপথে তাঁর চকিত চাউনি এবং প্রতিটি পথচারীকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করাতেই বোঝা গেল যে হোমস যেখানেই যাক না কেন অনুসরণকারীদের ভয়াবহ প্রতিশোধ গ্রহণ স্প্রিয়ার হাত থেকে যে নিষ্কৃতি পাবে না সে বিষয়ে হোমস নিঃসন্দেহ ছিল। মনে পড়ল জেসমি গিরিপথ পার হবার সময় হোমসরা যখন শান্ত বিষণ্ণ দা বাঁশির তীর দিয়ে চলছিলেন, তখন হোমসদের ডান দিকে শৈলশিরার এক খণ্ড বড় আলগা পাথর হুড়মুড় করে নেমে ধপাস করে গিয়ে পিছনের হ্রদে গিয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই হোমস পাহাড় বেয়ে উঁচু চূড়াটার উঠে ঘাড় বেঁকিয়ে এদিক ওদিক চারিদিক দেখতে লাগলেন। হোমসদের পথপ্রদর্শক হোমসকে কিছুতেই বোঝাতে পারল না যে বসন্তে এই অঞ্চলে এরকম পাথরের চাঙড় গড়িয়ে পড়া কিছুমাত্র অস্বাভাবিক নয়। হোমস মুখে কিছু বললেন না বটে, কিন্তু এমন হাসি হাসলেন যাতে মনে হয় যে তাঁর আশঙ্কা যে সত্যি হতে চলেছে এটুকু বুঝতে পেরেই তিনি সন্তুষ্ট। তবে সবসময় সতর্ক থাকলেও তিনি কিন্তু একটুও মনমরা হননি, বরং তাকে আগে কখনো এমন হাসি খুশি প্রাণচঞ্চল দেখেছি বলে মনে হয় পড়ে না। প্রফেসর মরিয়ার্টির হাত থেকে সমাজকে মুক্ত করতে পারলে তিনি হাসি মুখে জীবনান্ত স্বীকার করে নেবেন। বারবার ঘুরিয়ে ফিরিয়ে এই কথাটাই তিনি শোনালেন। হোমস শ্লেষ মিশ্রিত স্বরে বললেন, ওয়াটসন, আমার জীবনটা একেবারে কোথায় ব্যর্থ হয়নি বা বৃথায় যায়নি। এই কাজ করতে গিয়ে যদি আমার সমস্ত কীর্তির উপর জবনিকা পড়ে, তাও শান্ত মনে গ্রহণ করব। লন্ডনের আকাশ বাতাস আমার দৌলতেই মধুরতর হয়েছে। অন্তত 1000টা ঘটনায় আমি সত্য ও ন্যায়ের পক্ষে লড়েছি। বর্তমান রাষ্ট্রীয় ও সমাজ ব্যবস্থার জন্যে যেসব নতুন সমস্যার সৃষ্টি হয়েছে সেগুলোর দিকে নজর না দিয়ে সম্প্রতি আমি প্রাকৃতিক সমস্যার সমাধানের দিকেই ঝুঁকেছি। তবু ওয়াটসন, তোমার স্মৃতিকথার শেষ হবে আমার জীবনের গৌরবময় দিনের কাহিনী হিসেবে ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর চতুর চূড়ামণির জীবনাবসান বা কারাবরণের কথার উল্লেখে। 3রা মে নাগাদ হোমসরা মেরিনজেন নামে ছোট্ট গ্রামের বুড়ো পিটার স্টিলার পরিচালিত ইংলিশ চার হফ সরাইখানায় গিয়ে উঠলেন। বুদ্ধিমান সরাইখানার মালিকটি 3 বছর লন্ডনের গ্রসভেনার হোটেলে কাজ করেছিলেন, কাজেই ইংরাজি বেশ ভালোই বলেন তিনি। তারই কথা মতো 4 তারিখ বিকেলে আমরা দুইজনে রুজেনলাউই গ্রামে রাত কাটানোর উদ্দেশ্যে রওনা হলাম। যাওয়ার আগে তিনি ওয়াটসনকে বারবার বলে দিলেন একটু ঘুরে মাঝে পথে বাইখেনবাক জলপ্রপাত দেখতে গেলেন। কানায় দাঁড়িয়ে হোমসরা অনেক নিচে কালো পাথরের গায়ে আছড়ে পড়া চকচকে জলধারা দেখতে লাগলেন আর উৎক্ষিপ্ত জলধারায় গম্ভীর আওয়াজ শুনছিলেন। মাঝ বরাবর গিয়ে হঠাৎ পথ শেষ হয়ে যাওয়ায় প্রপাতটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছিল। হোমসরা ফিরে আসছিলেন। হঠাৎ দেখা গেল একটা সুইস ছোকরা একটা চিঠি নিয়ে ছুটতে ছুটতে আসছে। সরাইখানার মালিক সেটলার ওয়াটসনের নামেই চিঠিটা লিখেছেন। ওয়াটসন পড়ে বুঝলেন তারা চলে আসার পর মুহূর্তেই একজন ইংরেজ মহিলা এসে হোটেলে উঠেছেন। ক্ষয়রোগে তার মৃত্যু আসন্ন। শীতকালটা ডাভোস প্লাটজে কাটিয়ে বন্ধুদের কাছে লুসার্নে যাচ্ছিলেন। হঠাৎ পথে রক্তবমি হতে শুরু হয়। যতদূর মনে হয় তিনি ঘন্টা কয়েক বাঁচবেন। তবু শেষ মুহূর্তে একজন ইংরেজ চিকিৎসক পেলে তিনি একটু সান্ত্বনা পেতে পারতেন। সদাশয় স্টেলার পুনশ্চ দিয়ে লিখেছেন, ভদ্রমহিলা সুইস চিকিৎসক দেখাতে একেবারেই রাজি নন, কাজেই ওয়াটসন গেলে তিনি খুবই অনুগৃহীত বোধ করবেন। স্বদেশবাসিনীর শেষ অনুরোধ প্রত্যাখ্যান করা অসম্ভব।
তবু হোমসকে একলা ফেলে রেখে যেতে ইতস্তত করছিলেন ওয়াটসন। শেষ পর্যন্ত ঠিক হলো যে ওয়াটসন মেরিনজেনে ফিরে গেলে এই পত্রবাহক সুইস ছোকরা হোমসের পথ প্রদর্শক সঙ্গী হিসাবে কাছে কাছে থাকবে। তিনি কিছুক্ষণ এই প্রপাতের ধারে কাটিয়ে ধীরে সুস্থে পাহাড় রোজেনলাও যাবেন, আর ওয়াটসন সন্ধেবেলায় সেখানে এসে মিলিত হবেন। ফেরবার মুখে ওয়াটসন দেখলেন হোমস পাহাড়ে হেলান দিয়ে বুকের উপর 2 হাত জড়ো করে এক দৃষ্টিতে পতনশীল জলধারা দেখছেন। পাহাড় থেকে নামবার মুখে শেষ ধাপে পৌঁছে ওয়াটসন আরও একবার ফিরে তাকালেন। এখান থেকে জলপ্রপাত দেখতে পাওয়া অসম্ভব, কিন্তু পাহাড়ের গা বেয়ে সে মুখো যে আঁকাবাঁকা পথ গেছে, দেখা গেল একজন লোক খুব তাড়াতাড়ি সে পথ দিয়ে এগিয়ে চলেছে। সবুজ পশ্চাৎপটে তার কালো চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। একবার মাত্র তার তেজস্বী গমনভঙ্গি মনে রেখাপাত করল ওয়াটসনের। পর মুহূর্তেই দায়িত্বপূর্ণ যাত্রাপথে তিনি তার কথা একেবারেই ভুলে গেলেন। মেরিনজনে পৌঁছতে তার প্রায় ঘণ্টাখানেক লাগলো। বুড়ো স্টেলার দেখি দরজায় দাঁড়িয়ে। ওয়াটসন তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বললেন, মহিলাটির অবস্থা আরও অবনতি ঘটেনি তো? সরাইখানার মালিকটির চোখে মুখে বিস্ময় ফুটে উঠল এবং তার চোখের পলক পড়তে না পড়তেই ওয়াটসনের বুকে কে যেন পাথর চাপিয়ে দিয়ে দম বন্ধ করে দিল। ওয়াটসন তখন কোনো মতে পকেট থেকে চিঠিটা বার করে দেখিয়ে বললেন, কেন, এই চিঠি আপনি লেখেননি? হোটেলে কোনো অসুস্থ মহিলা নেই? সরাইখানার মালিকটি অবাক স্বরে বলল, ওই না তো। ওয়াটসন বললেন, কিন্তু চিঠিটায় তো দেখছি হোটেলের ছাপ। তিনি বললেন, ওহো, আপনার যাওয়ার পরেই যে ঢ্যাঙা ইংরেজটি এসেছিলেন তারই এটা কীর্তি মনে হয়। আরও কি যেন বলতে যাচ্ছিলেন, সে কথা শোনার মতো ধৈর্য ছিল না ওয়াটসনের। যে পথ বেয়ে কয়েক মিনিট আগে নেমে এসেছিলেন তিনি, সেই পথেই ভয়কম্পিত বক্ষে দ্রুত সেই পথে ফিরে চললেন। নামতে ওয়াটসনের সময় লেগেছিল 1 ঘন্টা, কিন্তু যথেষ্ট তাড়াতাড়ি করেও 2 ঘন্টার আগে কিছুতেই বাইখেনবাক জলপ্রপাতের কাছে তিনি পৌঁছাতে পারলেন না। পাহাড়ের যেখানটায় হোমসকে দাঁড়িয়ে থাকতে ওয়াটসন দেখে গেছিলেন, সেখান থেকে তার লাঠিটা হেলান দিয়ে দাঁড় করানো আছে বটে, কিন্তু তাকে কোথাও দেখতে পাওয়া গেল না। ওয়াটসন চিৎকার করলেন কয়েকবার। সে চিৎকার পাহাড়ের চূড়ার প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। লাঠিটা দেখেই ওয়াটসন জমে পাথর হয়ে গেলেন যেন। হোমস তাহলে রেজ নেলাউই না গিয়ে একদিকে খাড়া পাহাড়, অন্যদিকে গভীর খাদের মাঝখানে এই 3 ফুট চওড়া পাথরের উপর দিয়ে তার প্রতিদ্বন্দ্বীর জন্য অপেক্ষা করছিল। সুইস ছোকরাটি সম্ভবত মরিয়ার্টির ভাড়া করা লোক অথবা তার দলের লোক। কিন্তু তারপর কি ঘটেছে কে বলবে? ভয় কুঁকড়ে গেলেও কয়েক মিনিটের মধ্যে সামলে উঠে ওয়াটসন হোমসের কর্মপদ্ধতির কথা চিন্তা করে সেটাই কাজে লাগাবার চেষ্টা করলেন। কাজটা মোটেই কঠিন হলো না। লাঠিটা যেখানে রাখা ছিল ওখানকার কালচে মাটি অনবরত জলকণার সিঞ্চনে এমন নরম হয়ে গিয়েছিল যে পাখিটা হেঁটে গেলেও তার পায়ের ছাপ পড়বে। তাতে দেখলাম 2 জোড়া পায়ের দাগ এগিয়ে গেছে বটে, কিন্তু একটাও ফিরতি দাগ দেখলাম না। মুড়ো থেকে কয়েক গজ ভিতরের জমি যেন চষে কাদার তাল করে ফেলা হয়েছে, আর খাদের ধারের ফার্ন আর কাঁটা ঝোপের বন ছিঁড়ে খুঁড়ে কাদায় একেবারে কাদা হয়ে গেছে। উপুর হয়ে পড়ে উকি মেরে দেখার চেষ্টা করায় জলকণা ওয়াটসনের চোখে মুখে ছড়িয়ে পড়তে লাগলো। ওয়াটসন চলে যাওয়ার উদ্যোগ নিতেই শেষ পর্যন্ত হঠাৎই হোমসের ফেলে যাওয়া লাঠিটার মাথায় কি একটা চকচকে ঝকঝকে জিনিস দেখে সেটা নামাতে গিয়ে হোমসের নিত্যসঙ্গী সিগারেট কেসটি দেখতে পেলেন ওয়াটসন। সেটা তুলতেই তার তলা থেকে চৌকোনো একটা কাগজ উড়ে পড়ল নিচে। সেটার ভাঁজ খুলে দেখা গেল নোটবুকের 3টে পাতা ছিঁড়ে
হোমস ওয়াটসনকে চিঠি লিখেছে। প্রিয় বন্ধু ওয়াটসন, মরিয়ার্টির সৌজন্যে এই চিঠিটি লিখতে পারছি, কেননা তার সঙ্গে আমার অনেক দেনা পাওনার হিসাব মেটানোর আছে বলে সে আমার অবকাশের জন্যে অপেক্ষা করে রয়েছে মাত্র। কী কৌশলে সে ইংরেজ পুলিশের হাত এড়িয়ে এড়িয়ে চলেছে, আর কি করেই বা সব সময় আমাদের খবর রেখেছে তার বর্ণনা ছবির মতো দিয়েছে। তা শুনতে শুনতে তার সম্বন্ধে আমার সুউচ্চ ধারণা আরও সুদৃঢ় হলো। আমার ভাবতে ভালো লাগছে যে অবশেষে সমাজের বুক থেকে এ পাপ নিশ্চিহ্ন করতে পারবো। কিন্তু ভাই, তার জন্যে যে খেসারত দিতে হবে, তাতে আমার বন্ধু হিসেবে তুমি মর্মান্তিক দুঃখ পাবে। যাই হোক, আমি তো আগেই তোমায় বলেছি যে আমি জীবনের কীর্তি শীর্ষে এসে পৌঁছেছি। যে পরিসমাপ্তি ঘটতে চলেছে আমার পক্ষে তার চেয়ে গৌরবজনক আর কিছু হতে পারত না। তোমায় খোলাখুলিভাবেই বলি, আমার দৃঢ় বিশ্বাস হয়েছিল যে মেরিন জেনের চিঠিটা সন্দেহজনক, তবুও এমনি একটা পরিণামের কথা ভেবেই আমি তোমায় বাধা দিইনি। ইন্সপেক্টর প্যাটারসনকে বলবে যে প্রফেসরের দলবলকে শাস্তি দেবার জন্যে প্রয়োজনীয় সব কাগজপত্র মরিয়ার্টির নাম লেখা একটা নীলখামে এম চিহ্নিত খোপে রাখা আছে। ইংল্যান্ড ছাড়বার আগেই আমাদের বিষয় সম্পত্তি সব কিছু আমার ভাই মাইক্রফটের নামে লেখাপড়া করে দিয়ে এসেছি। শ্রীমতী ওয়াটসনকে আমার প্রীতি সম্ভাষণ জানিও। ইতি তোমার অন্তরঙ্গ ও বিশ্বস্ত শার্লক হোমস। এরপরের ঘটনা অতি সংক্ষেপ। বিশেষজ্ঞরা পরীক্ষা করে বুঝতে পারলেন যে ক্ষেত্রে যা ঘটা অবশ্যম্ভাবী তাই ঘটেছে। ওরা দুজনেই দৃঢ় আলিঙ্গনাবদ্ধ অবস্থায় নিচে গড়িয়ে পড়েছেন। তাদের ওই ঘূর্ণি জলের ফ্যানার নিচে থেকে দেহাবশেষ খুঁজে পাওয়ার চেষ্টা বৃথা। সুইস ছোকরাটির আর দেখা পাওয়া যায়নি। মরিয়ার্টির দলের ভাগ্যে যা ঘটেছে তা সকলেরই মনে থাকার কথা, কেননা হোমস যা চূড়ান্ত প্রমাণপত্র তিলে তিলে সংগ্রহ করে রেখেছিলেন তাতে তাদের অপকীর্তির কাহিনী সম্পূর্ণ উদ্ঘাটিত হয়ে প্রত্যেককেই কঠোর শাস্তি পেতে হয়েছিল।